আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত আসার পর থেকেই খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি সবার সাথে মিটিং করছেন, নির্বাচন কমিশনে গিয়েছেন। নির্বাচন কমিশনে গিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তো শুরুতে আমি একটু শুনে নিই যে তিনি যে নির্বাচন কমিশনে গেলেন সেখানে তিনি সাংবাদিকদের কি বলেছেন। As I said all the way back to my confirmation hearing before the U.S. Senate, I am very excited about the upcoming elections. I'm very much looking forward to them and to seeing the outcome of those elections. The United States government does not take sides in Bangladesh's elections. The outcome of the election is for the Bangladeshi people and only the Bangladeshi people to decide. We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কারো পক্ষ নেবে না। আমি জানি না তিনি নির্বাচন কমিশন থেকে বেরিয়ে হঠাৎ কেন সাংবাদিকদের এই কথা বললেন। অনেকটা সেই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। কারণ এখন প্রশ্ন উঠেছে যে এই নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কোনো পক্ষ নিচ্ছে কিনা, কাকে ক্ষমতায় দেখতে চায়। এই মুহূর্তে বিএনপি এবং জামাতে ইসলামের মধ্যেই মেইন প্রতিদ্বন্দ্বিতা হবে। তো যেহেতু এই প্রশ্ন উঠেছে এবং যেহেতু মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এটি বললেন, আমাদের সন্দেহটা একটু বেরিয়ে যায়। এই সন্দেহের আরো কারণ আছে। কয়েকদিন আগেই গত সপ্তাহে আমি বলেছি এবং আপনারা জানেন যে ওয়াশিংটন পোস্টে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যেখানে ঢাকায় মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তার সাথে বাংলাদেশের নারী সাংবাদিকদের একটি মিটিংয়ে, সেখানে সেই দূতাবাসের কর্মকর্তা বলছিলেন যে তারা জামাতের সাথে বন্ধুত্ব করতে তাদের কোনো আপত্তি নেই এবং সেই ফোনালাপটি কিন্তু লিক হয়ে গেছে। এই ফোনালাপটি ফাঁসের মধ্য দিয়ে মার্কিন দূতাবাস ঢাকা অফিসের যে কার্যক্রম জামাত প্রীতি, সেটি প্রকাশ্যে আসার পর থেকে কিছুটা বিব্রত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই দূতাবাস। যদিও তাদের এসব কিছু যায় আসে না এবং তাদের এই জামাত প্রীতি এবং তারপরে এই ব্রেন্ট ক্রিস্টেনসনের এই কথা, এই সব কিছু মিলিয়ে একটু তালগোল পাকিয়ে যাচ্ছে। আসুন আমরা একটু বিশ্লেষণ করে দেখি আসলে আমেরিকা কাকে ক্ষমতায় চায়। যতই ব্রেন্ট ক্রিস্টেনসন বলুক, ব্যাপারটা মনে হয় এত সহজ নয় এবং বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে মনে হয় যে এই নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পছন্দ আছে। অ্যাটলিস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো একটা অংশের, মেবি ডিপ স্টেট আর হোয়াট, সেটি নিয়েই আজকে একটু কথা বলবো। এইখানে আমেরিকা জামাত বা বিএনপিকে যে চায় কি চায় না, এর পেছনে মূল কারণটা কি একটু আলোচনা করি। যে আপনারা জানেন এই মুহূর্তে বিএনপিতে তারেক রহমানের পরে খুব শক্ত অবস্থানে রয়েছেন সালাউদ্দিন আহমেদ, যাকে অনেকে শিলং সালাউদ্দিন বলে থাকেন। এই সালাউদ্দিন আহমেদের সাথে প্রতিবেশী ভারতের খুব ভালো কানেকশন আছে বলেই বাজারে একটা কথা প্রচলিত আছে। এছাড়া বিএনপিতে আমির খসরু, মির্জা আব্বাস, এদেরও অনেকে ভারতপন্থী বলে দাবি করেন এবং তারা এই মুহূর্তে দলের মধ্যে কিন্তু একটা পাওয়ার এক্সারসাইজ করছে, প্রভাব খাটাচ্ছে এবং এদের মাধ্যমে বিএনপির সাথে ভারতের একটা যোগাযোগ স্থাপিত হয়েছে বলে শোনা যায়। যদিও বিএনপি আজীবন ভারত বিরোধিতার কথা বলেই রাজনীতি করেছে, তাদের রাজনীতির অন্যতম মূল একটা ডোমেইন হলো ভারত বিরোধিতা। তো সেই ভারত বিরোধিতার রাজনীতি করা বিএনপি ভারতের সাথে একটি যোগাযোগ স্থাপন করেছে এবং অনেকেই বলেন যে তারেক রহমান যে বাংলাদেশে ফিরেছেন দীর্ঘ নির্বাসন শেষে এবং জুলাই অভ্যুত্থানের এই যে জঙ্গি অভ্যুত্থানের পরেও তিনি এত সময় নিয়েছেন দেশে ফিরতে, এর মূল কারণ ছিল তার কিছু ক্লিয়ারেন্স ছিল না এবং ভারত তাকে ক্লিয়ারেন্স দেওয়ায় তিনি ফিরেছেন। সুতরাং এই নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, সম্ভবত ভারতের একটা পছন্দ হলো বিএনপি
অ্যাটলিস্ট ওভার জামাত, তারা বিএনপিকে প্রেফার করে বলেই অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন। এই জায়গাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তি। মার্কিন যুক্তরাষ্ট্র চায় এই মুহূর্তে বাংলাদেশে একটি অ্যান্টি ইন্ডিয়ান গভর্নমেন্ট থাকুক। এই রাজনীতির এই খেলাগুলো বুঝতে আমাদের মতো আমজনতাদের খুব কষ্ট হয়। আপনারা দেখেন যে প্রতিদিন ভারতের প্রতিনিধি দলের সাথে আমেরিকার কোনো না কোনো প্রতিনিধি দলের মিটিং হচ্ছে। এই ডিফেন্স চুক্তি তো স্বাক্ষরিত হয়েছে এই 10 বছরের, আবার বাণিজ্য চুক্তি আজ হয় কাল হয় শুনছি, আবার ট্রাম্প ভারতের উপরে ট্যারিফ বাড়িয়ে দিচ্ছে। সুতরাং ভারত এবং আমেরিকার সম্পর্কটা সরল রৈখিক তো নয়ই, বরং এটি ঠিক বোঝা যাচ্ছে না। আবার সারা বিশ্ব আমেরিকার থেকে কিন্তু একটু একটু করে দূরে সরে যাচ্ছে, আমি আগেও বলেছি। এবং বিভিন্ন উদ্যোগগুলোয় ভারত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেমন ধরেন ব্রিক্স, যেখানে ভারত আছে, রাশিয়া আছে, চায়না আছে, সাউথ আফ্রিকা আছে, এখানেও কিন্তু ভারত খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আবার ইউরোপ সম্প্রতি ভারতের সাথে একটা চুক্তি করলো, আবার ইউকে ভারতের সাথে একটা চুক্তি করেছে, আবার চায়না ভারতের সাথে সম্পর্কটা উন্নয়ন করার চেষ্টা করছে, আবার রাশিয়া, ইরান, এদের সাথে ভারতের একটা সম্পর্ক আছে। এই সব হিসাবগুলো কিন্তু আমেরিকার খুব ভালোভাবে নেয় না। যে সম্পর্কটি খুব বন্ধুত্বপূর্ণ হওয়ার কথা ছিল, বিশেষ করে ট্রাম্প এবং মোদির মধ্যে যে ব্যক্তিগত সম্পর্ক ছিল, এবং ট্রাম্প নির্বাচিত হবার পেছনে এই মোদি ট্রাম্প বন্ধুত্বটা যে ভূমিকা রেখেছিল, সেই জায়গা থেকে প্রথমেই সরে গেছে ট্রাম্প। এবং ট্রাম্প যেভাবে আমেরিকাকে তার সুপ্রিমেসিকে ঝুঁকির মধ্যে ফেলছে, এবং সেই ঝুঁকিতে পড়ার মধ্যে তার যে প্রতিপক্ষ, তারা সবাই ভারত কেন্দ্রিক। তো এই জায়গায় আমেরিকা চাচ্ছে না যে বাংলাদেশে একটা প্রো ইন্ডিয়ান গভর্নমেন্ট হোক। এই হিসেব থেকেই কিন্তু আমেরিকা বিএনপির চাইতে জামাতকে ক্ষমতায় দেখতে চাইছে। কারণ জামাত আসলে জামাতের মাধ্যমে ভারতের বিরুদ্ধে একটা প্রেসার কন্টিনিউয়াসলি রাখা যাবে। এই ধরেন ভারতের যে বিরুদ্ধে যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলো আছে, এই যে পরেশ বড়ুয়ার উল্পা বা এরকম নর্থ ইস্ট স্টেটে বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে, তাদের বাংলাদেশ থেকে একটু হাওয়া দেওয়া যাবে, ভারতকে একটু ডিস্টার্ব করা যাবে, ভারতের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলা যাবে। এবং এর ফলে ভারতকে এই এন্ডে, যেখানে শেখ হাসিনার সরকার থাকাকালীন ভারতকে কিন্তু এই এন্ডে নিরাপত্তা নিয়ে মাথা ঘামাতে হয়নি, কিন্তু এখন বাংলাদেশ থেকে জঙ্গি হামলা রপ্তানি করা হবে, ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের দিয়ে ভারতকে ডিস্টার্ব করা হবে, এবং এর মধ্য দিয়ে ভারতকে একটা চাপের মধ্যে ফেলার একটা চেষ্টা আমেরিকা করবে বলে অনেকের ধারণা। এই জন্য আমেরিকা এখন চাইছে জামাতে ইসলাম ক্ষমতায় আসুক। কিন্তু বাস্তবতা হলো যে আমেরিকা চাইলেই বাংলাদেশে সবকিছু হয়, সেটা সব সময় সত্যি নয়। ৭১-এ যেমন প্রমাণিত হয়েছে, এই ২৪-এর জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানের আগেও অনেকবার আমেরিকা চেষ্টা করেছিল, তারা পারেনি। তো এবারও এই নির্বাচনে জামাতে ইসলামকে আমেরিকা ক্ষমতায় আনতে পারবে কিনা, এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। খুব স্বাভাবিক হিসেব হলো বাংলাদেশের বড় দুটো দল হলো আওয়ামী লীগ এবং বিএনপি। যখন আওয়ামী লীগ মাঠে না থাকে তখন বিএনপি স্বভাবতই সামনে এগিয়ে থাকে। কিন্তু আজকে বিএনপিকে ঝুঁকির মুখে কেন ফেলা হচ্ছে, বা বিএনপি কেন এই আলাপ উঠছে যে জামাত ক্ষমতায় আসবে? জামাতে তো ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই, কিন্তু তারপরে এই ন্যারেটিভটা ছড়ানো হচ্ছে। এই জায়গায় বিএনপিকে অত্যন্ত সতর্কভাবে খেলতে হবে। রাজনীতির মাঠে বিএনপি কতখানি ম্যাচিউরিটির সাথে খেলবে, সেটা নিয়ে আমার ব্যক্তিগত কিছু পর্যবেক্ষণ আছে, কিন্তু সেটা নিয়ে আমি আরেকদিন আলাপ করব। কিন্তু এই মুহূর্তে আমেরিকা চাইছে প্রথমত বাংলাদেশে একটি ভারত বিরোধী সরকার হোক, এবং এই ভারত বিরোধী সরকার করতে গিয়ে তারা বিএনপি চাইতে জামাতকে বেশি প্রেফার করছে। বিএনপি এই মুহূর্তে ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, এবং ক্ষমতায় যাওয়ার পরে ভারতের সাথে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে কিনা, সেটাও কিন্তু একটা প্রশ্ন। এই বিষয়টা নিয়ে আমি সম্প্রতি আমার একটা কানেকশন আছে একজন আমেরিকান এক্স ডিপ্লোম্যাটের। তিনি মাঝে মধ্যে আমাদের আগ্রহের কারণেই বাংলাদেশ সম্পর্কে কথা বলেন, এবং তারও বাংলাদেশ একটা আগ্রহের জায়গা। তিনি
এই তথ্যটি আমাদের দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই কারণে এতক্ষণ যেটা বললাম সেটা আসলে আমাদের সেই বন্ধুর কাছ থেকে পাওয়া। এবং তিনি আমাকে আরো কিছু কথা বলেছেন যে এই মুহূর্তে আওয়ামী লীগের ইন্টারন্যাশনাল কানেকশন বাড়ানো উচিত, আরো ইমপ্রুভ করা উচিত এবং আওয়ামী লীগের উচিত যাদের ৮ থেকে ১০ জনের একটা টিম থাকা উচিত যারা তাদের ইন্টারন্যাশনাল রিলেশনস গুলো ইমপ্রুভ করবে। এবং তিনি স্পেসিফিক একটি নাম আমাকে বলেছেন যে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জনাব A.K. মোমেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগের উচিত এই মিস্টার মোমেনকে আরো বেশি কাজে লাগানো, কারণ মিস্টার মোমেনের আমেরিকায় অনেক কংগ্রেসম্যান সিনেটরের সাথে পার্সোনাল যোগাযোগ আছে এবং মিস্টার মোমেন কিছুটা কাজ শুরু করেছেন। আমার কাছে এই দুটো অ্যাডভাইস খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং আওয়ামী লীগ চাইলে এই দুটো অ্যাডভাইস বিবেচনা করতে পারে। তো দেখা যাক আমেরিকা যে ভারত বিরোধী একটা চক্রান্ত করছে, একদিকে ভারতের সাথে বন্ধুত্বের নাটক করছে বা আমরা দেখতে পাচ্ছি, আর একদিকে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জাতীয় রাজনীতিতে শেখ হাসিনার গুরুত্ব কোনো অবস্থাতেই গুরুত্বহীন করা যাচ্ছে না। তিনি দেশের ভিতরে নেই, দিল্লিতে আছেন। মাঝে মাঝে আমরা তার শব্দ শুনি, আওয়াজ শুনি, কিন্তু গত 17 মাসে তার চেহারা সুরত আমরা একবারও দেখিনি, যেটাকে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বলা হয়। আবার তার যে শব্দ বা কথাগুলো, এগুলো নিয়ে নানা রকম বিতর্ক আছে। কেউ বলেন এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে, প্রযুক্তি দিয়ে তৈরি। এবং আপনারা জানেন যে টেকনোলজি এখন এমন পর্যায়ে চলে এসেছে, আপনি যদি চান আমার কণ্ঠটি নকল করে হুবহু আমার যে কোনো বক্তব্য, মানে আমি যা বলতে চাই এরকম তৈরি করবেন, ইয়েস ইউ ক্যান ডু ইট। আলটিমেটলি 100% অ্যাকুরেসি আসবে কেবলমাত্র যদি আপনি এটাকে পরীক্ষা করেন, তখন ধরা পড়বে এটা এআই নির্মিত। কিন্তু সাধারণভাবে আপনি 1% আপনি এদিক ওদিক পাবেন না। এমন সব প্রযুক্তি চলে এসছে। যেমন ধরুন, গোলাম মাওলা রনি কেমন মানুষ, আপনি একটু চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করে দেখেন সে কি বলে। আপনি একটু জিজ্ঞাসা করেন যে গোলাম মাওলা রনির ব্যক্তিগত জীবন কেমন, তার ছেলে মেয়ে কেমন। ইভেন আমি এ যাবৎকালে যত লেখাগুলো লিখেছি, অলমোস্ট 50 লক্ষ ওয়ার্ড 2009 থেকে এ পর্যন্ত লিখেছি, যেগুলো জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে এবং এগুলো সবই বই আকারে প্রকাশিত হয়েছে। এরকম একটা সিঙ্গেল লেখা আপনি শুধু শিরোনাম দিয়ে সেই চ্যাট জিপিটিকে বলেন এটা বের করে দাও, সে আপনাকে বের করে দেবে। আমি গোলাম মাওলা রনি কি ভাবছেন আজকের দিনে আমি কি ভাবছি, আপনি জিজ্ঞেস করে দেখেন চ্যাট জিপিটিকে, সে কি বলে দেয়। আপনি বলেন যে তার একটা বক্তব্য শুনতে চাই, আপনি আমার ভাষা দিয়ে বলেন যে গোলাম মাওলা রনির কণ্ঠে শেক্সপিয়ারের একটা কবিতা শুনতে চাই। আমি তো কোনোদিন শেক্সপিয়ারের কোনো কবিতা আবৃত্তি করিনি, কিন্তু দেখুন আপনাকে চ্যাট জিপিটি একেবারে হুবহু আপনাকে সেই আমার কণ্ঠ শুনিয়ে দেবে শেক্সপিয়ারের যে কোনো একটি কবিতা বা যে কোনো একটি ডায়ালগ। এই হলো প্রযুক্তি। তো সেই প্রযুক্তি দিয়ে শেখ হাসিনার বক্তব্য এবং শেখ হাসিনা যেটা চিন্তা করেন, যেটা কল্পনা করেন, অথবা শেখ হাসিনার কণ্ঠ দিয়ে যে ধরনের বক্তব্য আসতে পারে বলে সাধারণ মানুষ বিশ্বাস করে, ঠিক হুবহু চ্যাট জিপিটি দিয়ে ঠিক সেই ধরনের একটি বক্তব্য তৈরি করা সম্ভব। ফলে যারা প্রযুক্তি নির্ভর তারা বলছেন যে শেখ হাসিনার বক্তব্যগুলো এআই নির্ভর, কাজে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ছাড়া আমরা বিশ্বাস করব না যে তিনি সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, ভালো আছেন। এটা গেল এক। কিন্তু শেখ হাসিনা নিজে বললেন, কিংবা তার যারা লোকজন রয়েছেন তারা চ্যাট জিপিটি দিয়ে বা এআই প্রযুক্তি ব্যবহার করে তার কণ্ঠটিকে দিয়ে যে রাজনীতি করছেন, হোয়াট এভার মেবি, ডাজ নট ম্যাটার, নিজে বলুন বা এআই দিয়ে তৈরি করুন, কিন্তু এই কথাগুলো পুরো বাংলাদেশকে তোলপাড় করে ছাড়ছে। দিল্লি থেকে তিনি যাই বলছেন, সংবাদের শিরোনাম হচ্ছে, সোশ্যাল মিডিয়া তছনছ হয়ে যাচ্ছে, সরকার প্রতিক্রিয়া দেখাচ্ছে, রাজনৈতিক দলগুলো নানা সমীকরণ তৈরি করছে, আর আওয়ামী লীগের যারা লোকজন তারা খুশিতে নাচছে। শেখ হাসিনার বয়স 80 বছর হয়ে গেছে, ডাজ নট ম্যাটার। তারা মনে করছেন যে 88 বছর বয়সে যদি
ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ চালাতে পারেন, তো শেখ হাসিনা তো তার সাথে আরো বেশি সুস্থ, দেশ পরিচালনা আরো বেশি অভিজ্ঞ, এবং দেশ চালাতে তো আপনার মানে যাকে বলা হয় শারীরিক শক্তির দরকার নেই, তার ডিজায়ার, তার উইল ফোর্স, তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। তিনি যদি প্যারালাইজড হয়ে বিছানায় শুয়ে শুয়েও বুঝতে পারেন যে দেশ কিভাবে চলছে এবং কি করা উচিত, তিনি তো সিদ্ধান্তগুলো দেবেন। তো কাজে আওয়ামী লীগের লোকজন মনে করেন যে শেখ হাসিনার যে যোগ্যতা, তার অভিজ্ঞতা, তার দৃঢ়তা, তিনি হাঁটাচলা করতে না পারলেও শুয়ে যদি থাকেন, তার ব্রেনটা যদি ঠিক থাকে, তাহলে তিনি যে কোনো মানুষের চাইতে বাংলাদেশে যারা আছেন তাদের সবার চাইতে দেশ ভালো চালাতে পারেন। আওয়ামী লীগের লোকজন মনে করেন তিনি কেবল বাংলাদেশের রত্ন নন, তিনি এখন বিশ্বরত্ন। এই পৃথিবীতে যারা পৃথিবী শাসন করছেন এই মুহূর্তে, সেই পৃথিবী শাসকের মধ্যে একমাত্র চীনের প্রেসিডেন্ট শি ছাড়া অন্য কেউ সরাসরি শাসন কার্য প্রণালীতে গত 15 বছরের অভিজ্ঞতা নিয়ে শেখ হাসিনার সমপর্যায়ে নেই। 2009 সালে শেখ হাসিনা যখন শাসন ক্ষমতা শুরু করেছিলেন, ঠিক সেই সময়টাতে বিশ্ব যে সকল নেতৃবৃন্দ ছিলেন তারা কেউ নেই একমাত্র চীনের প্রেসিডেন্ট ছাড়া। আর রাজতন্ত্রের দেশে রাজারা আছেন, সৌদি আরবে রাজারা আছেন, তারপরে ইরানে খামিনি সাহেব আছেন, কিন্তু তারা শেখ হাসিনার মধ্যে কেউ শতভাগ একেবারে অ্যাক্টিভলি জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, মিলিটারি সবগুলো তিনি এক হাতে হ্যান্ডেল যেভাবে করেছেন, এটা আসলে শেখ হাসিনা সাহেব কেউ করেনি। এই কারণে আওয়ামী লীগের যারা নেতাকর্মী, তাদের যারা প্রতিপক্ষ যতই শেখ হাসিনাকে স্বৈরাচার, ফ্যাসিবাদী যা কিছু বলুক না কেন, তারা মনে করেন যে তিনি গণতন্ত্রের জন্য, রাজনীতির জন্য, সুশাসনের জন্য, দেশের উন্নয়নের জন্য ল্যান্ডমার্ক। তো ওই যে তার যে কণ্ঠ, সেটা এআই নির্মিত হোক কিংবা তিনি নিজে বলুন, হোয়াট এভার মেবি, আওয়ামী লীগের লোকজন এটাকে মনে করছেন তাদের মানে প্রাণবায়ু। তারা যে বেঁচে আছেন, এই বেঁচে আসার নিঃশ্বাস প্রশ্বাস হলো শেখ হাসিনার বক্তব্য। এরপর দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো সরকার। এখন যারা আছেন কিংবা আন্দোলনের যারা কর্তা ব্যক্তি, তাদের জন্য এই শেখ হাসিনার যে কণ্ঠস্বর, এটাই এখন তাদের জন্য একটা বিরাট যন্ত্রণা। শেখ হাসিনার কণ্ঠস্বর শোনার চাইতে অনেকে গলায় দড়ি দিয়ে মরার জন্য রেডি, যে কারো কণ্ঠস্বরের সামনে যদি কানে কানে শেখ হাসিনার কাছে এসে বলে, কুক কেমন আছো মামু, ভালো আছো তো, এই যে কথাটা যদি শেখ হাসিনার এই বক্তব্য যে কেমন আছো মামু, দিনকাল ভালো চলছে তো, ঘুম ঠিক মতো হয়, শরীর স্বাস্থ্য ভালো আছে তো, এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার মধ্যে যে ভয়, আতঙ্ক, বিষাদ তৈরি হবে, সেই বিষাদের পরিবর্তে যদি বলা হয় যে তুমি এখন গলায় দড়ি দিয়ে মরো, সে বলবে আমি গলায় দড়ি দিয়ে মরবো। তো বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনার যারা প্রতিপক্ষ, তাদের কাছে তিনি এখনো পর্যন্ত কতটা ভয়ঙ্কর রূপে আছেন। আর এই কারণে এই যে নির্বাচনের পূর্বক্ষণ, যখন নির্বাচনের জন্য মাত্র 10 দিন সময় আছে, সেই 10 দিন পরে কি হবে, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন অথবা ডক্টর শফিক প্রধানমন্ত্রী হবেন, সব মানুষ আওয়ামী লীগকে ভুলে যাবে, শেখ হাসিনাকে ভুলে যাবে, কিন্তু সেটা হচ্ছে না। সবাই বলার চেষ্টা করছে যে শেখ হাসিনার সমর্থন নিয়ে তারেক রহমান সাহেব দেশে এসেছেন, তার সাথে তার কথা হয়েছে, ভারত তারেক রহমান সাহেব বিএনপির মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে একটা সমঝোতা করে দিয়েছেন, কাজেই শেখ হাসিনা বা আওয়ামী লীগকে যদি সমালোচনা করতে হয় তারেক রহমান সাহেবকে করতে হবে। বিএনপির লোকজন বলার চেষ্টা করছেন যে আরে এটা কি ধরনের কথা, জামাতও তো দিল্লির সাথে যোগাযোগ করছে, রাষ্ট্রদূত পর্যায়ের যারা কর্মকর্তা তারা কি গিয়ে এই জামাতের আমিরের সঙ্গে দিল্লিতে, লন্ডনে দেখা করেননি? বাংলাদেশে কি তাদের মধ্যে একাধিক বৈঠক হয়নি? এগুলো পত্রপত্রিকায় এসেছে। কাজে তাদের সঙ্গে যদি শেখ হাসিনার একটা সংযোগ হয়, যোগাযোগ হয়, তাহলে অস্বাভাবিক কি? সবাই তো সেই কাজগুলো করছে। আর অন্যদিকে কথাবার্তা যত সরকার শুনছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তাদের তত পালপিটেশন, মানে আমরা যেটাকে পালস বলি, মানে এই যে হাতের যে পালস, সেই পালসকে আঞ্চলিক ভাষায় আমরা বলি পালপিটেশন। পালপিটেশন গরম হয়ে গেছে। তো যখনই শেখ হাসিনার কথা বলা হয়, পালপিটেশন গরম হয়ে যায়। এবং আপনি দেখেন, খালি যদি সুযোগ পায়, ঢাকার শহরে 1 ঘন্টা মানে সবার গলায় একটা করে ঢোল থাকবে,
আর প্রতিটি পাড়া মহল্লায় সেই ঢোল তারা পিটাবে 10 জন করে লোক, আর খালি বলবে শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। আপনি দেখবেন যে পালপিটেশন কাকে বলে। হাসপাতাল ভরে গেছে। হৃদরোগ ইনস্টিটিউট যেটা আছে, ওই হৃদরোগ ইনস্টিটিউটের সামনে যার দাঁড়ানোর জন্য একটা টিকিট যদি কেউ ওই সময় বিক্রি করে, দেখা যাবে এক একটা টিকিট 1 লাখ 2 লাখ টাকা করে বিক্রি হবে, খালি একটু দাঁড়িয়ে তার হার্টবিটটা চেক করবে এসে। এরকম লোকের সংখ্যা বেড়ে যাবে অনেক। খালি 1 ঘন্টা যদি সময় দেওয়া হয়, শেখ হাসিনা আর একটা করে ঢোলে বাড়ি দেবে জোরে, জয় হোক শেখ হাসিনা, এই আর কিছু না, জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা, আর একটা করে ঢোলের বাড়ি, তছনছ হয়ে যাবে। তো এর কারণে কি হচ্ছে, এই যে নির্বাচনের মাত্র 10 দিন আছে, সবকিছু সেটেল হচ্ছে, হওয়ার পরে তারপরও শেখ হাসিনাকে নিয়ে আলোচনা থামানো যাচ্ছে না। তিনি কি পালিয়ে গেছেন? তো পালিয়ে যদি গিয়ে থাকেন, তার কি লজ্জা শরম নেই? তিনি এখন সেখানে এখনো পালাতক অবস্থায় আছেন, সামনে মুখ দেখাতে পারছেন, অথচ বড় বড় কথা বলছেন। আবার প্রতিপক্ষ বলার চেষ্টা করছেন কিসের পালানো, তিনি তো রাষ্ট্রীয় প্রোটোকলে গেছেন, তাকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে নিরাপদ জায়গাতে নিয়ে বিমানে তোলা হয়েছে, তাও আবার সামরিক প্লেনে তোলা হয়েছে। এরপর সামরিক প্লেন ইন্ডিয়ান সরকারের অনুমতি নিয়ে সেটা ইন্ডিয়াতে গেছে, ইন্ডিয়া সরকারের কাছে তাকে রাষ্ট্রীয় মেহমান রূপে হস্তান্তর করা হয়েছে, তারপর সামরিক প্লেন চলে আসছে। এটা কি ধরনের কথা? কেউ কেউ বলার চেষ্টা করছে আরে তিনি তো এখনো পর্যন্ত, মানে আর বললাম না, এখনো পর্যন্ত আছেন তার পদ পদবি নিয়ে। তো এই যে পরস্পর বিরোধী কথাবার্তা, সেই সব কথাবার্তার মধ্যেই আওয়ামী লীগের ভেতরে বাইরে, আওয়ামী লীগের পক্ষ বিপক্ষ, দেশের ভিতরে দেশের বাইরে, যেখানে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা হচ্ছে, সেখানেই অনিবার্যভাবে আওয়ামী লীগ চলে আসছে, শেখ হাসিনা চলে আসছে। এবং এই ভোটের মাঠে আওয়ামী লীগের আতঙ্ক বা আওয়ামী লীগের প্রেম, আওয়ামী লীগের প্রয়োজনীয়তা বা আওয়ামী লীগের অপ্রয়োজনীয়তা, এটাকে বাদ দিয়ে কোনো রাজনীতি হচ্ছে না। এবং 12 তারিখ সারা দিন যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাদের সকলের পালপিটেশন গরম থাকবে এই আওয়ামী লীগের ভোটের আতঙ্কে। ভোট কোন দিকে যায়, কার দিকে যায়? এটি কি হুজুরের দিকে যায়, নাকি এটি লন্ডনী মুফতির দিকে যায়? এটি কি জান্নাতের দিকে যায়, নাকি এটি চান্দার দিকে যায়? এই বিষয়গুলো নিয়ে যে আলাপ আলোচনা হচ্ছে পর্দার আড়ালে, সেটাই দেখবেন যে আগামী রাজনীতি নিয়ন্ত্রণ করবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।